পার্বত্য চুক্তির দ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। বইয়ের পাতা থেকে শুরু করে জাতীয় ইতিহাসে কেন এই দেশের আদিবাসীদের বাদ দেওয়া হলো, প্রশ্নটা ঠিক সেখান থেকে তুলতে হবে। আপনি পার্বত্য চুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সমাজবিজ্ঞানের বইয়ের মধ্যে ঢোকানোর দাবি আমাদের তুলতে হবে। প্রতি বছর যখনই আমি এই পার্বত্য চুক্তির এখানে আসি, তখন আমাকে শুভেচ্ছা জানাতে আমার খুব লজ্জা লাগে। শুভেচ্ছাটা কিসের জানাবো? কতদিন পূর্তি শুভেচ্ছা জানাবো, কত ব্যর্থতার শুভেচ্ছা জানাবো, কত অপ্রাপ্তির শুভেচ্ছা জানাবো, কতটা ভূমি দখলের শুভেচ্ছা জানাবো, কতটা মানবাধিকার দখলের শুভেচ্ছা জানাবো, কতটা হত্যা ধর্ষণের শুভেচ্ছা জানাবো। আলাপটা ঠিক ওখান থেকে শুরু হয়, কারণ এটি আজকে দীর্ঘদিনের একটি চলমান প্রক্রিয়া। পার্বত্য শান্তি চুক্তির যখন তৈরি হয়েছিল তখন সেটি যে আশার সঞ্চার ঘটিয়েছিল, সেটি আর বর্তমান প্রেক্ষাপটে আমাদের দীর্ঘদিনের যারা নৃগোষ্ঠী বলি, আদিবাসী বলি, এই জনগোষ্ঠীর মানুষরা সশরীরে সেখানে অনুভব করছে। আর আমাদের মতো মানুষেরা হয়তো আমি কখনো বলি না যে পার্বত্য অঞ্চল অথবা আমাদের দেশের নৃগোষ্ঠীর মানুষের জীবনের প্রতিদিনের যে বাস্তবতা, সেখানে সেনা ক্যাম্পের যে হস্তক্ষেপ, তাদের যে কার্যবিধি, পাহাড় যখন পুড়ে তখন সেখানে গ্রাম থেকে গ্রামান্তর যেখানে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ভূমি দখল, এই কোনো কিছুর বাস্তবতা আমি ভোগ করি না। আমি বাঙালি, আমি ভোগ করি না। আমি সুবিধাভোগী শ্রেণী, আমি ভোগ করি না, এটা একদম সত্যি কথা। তারপরও আমি এখানে আসি, বিবেকের তাড়নায় আসি, হ্যাঁ, লজ্জাবোধ থেকে আসি। এজন্য আমি এই কথাটা বলেই কথাটা শুরু করতে চাই যে আজকে পার্বত্য চুক্তি নিয়ে যে আলাপ হচ্ছে, যখন বিগত সরকার ছিল তখনও আলাপ হয়েছে, তখনও অনেক কিছু অনেক জায়গায় বলা হয়েছে। কিন্তু আমি আজকে স্পষ্টত মনে করি যে এই সময়ে দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশের একটা নতুন মোড়, কোড অ্যান্ড কোড নতুন, এই নতুন কোন নতুন সেটা আমি জানি না, কারণ সকল নতুন সম্ভাবনা যেমন তৈরি করে, ভীতিও তৈরি করে। এটি আরেকটা বাস্তবতা। তো সেই জন্য যেটি আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, আসলে প্রোক্লেমেশনের আলাপটা যে ছিল, সেই আলাপের মধ্যে আসলে আপনি সবগুলাকে বাদ দিয়ে দিবেন, ওর মধ্যে কি জটিলতা ছিল সেটা তো আগে আমাদের বুঝতে হবে। এখন যদি কেউ বলে যে আচ্ছা আমরা পার্বত্য চুক্তি বাদ দিয়ে দিব, বলতেই পারে চুক্তি বাদ, তাহলে নতুন করে একটা চুক্তি করতে হবে আমাদের আগে, তারপরে সেটা আবার বাস্তবায়ন করতে হবে। আমাদের এত বছরের চুক্তির যে অবস্থা, তাহলে এই যে সব বাদের প্রক্রিয়াটা অনেক বেশি রেটরিক, এগুলো না শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা এরকম না। সব বাদ দেওয়ার সুযোগ নাই, সব বাদ দেওয়ার সুযোগ নাই। আপনার কিছু পরিবর্তন, কিছু সংযোজন, কিছু বিয়োজন, সম্ভবত এই জায়গাটাতে আমাদের আসা জরুরি। এতগুলো কমিশন হলো, সংবিধান কমিশন, মিডিয়া কমিশন, নারী কমিশন, আদিবাসীদের কমিশন কোথায়? নৃগোষ্ঠীর কমিশন কোথায়? প্রান্তিকের কমিশন কোথায়? কিসের বৈষম্য দূর করবেন? বৈষম্যের শিকার কারা? বৈষম্যের শিকার কারা হচ্ছে? বৈষম্যের শিকার একটা মানুষ নানাভাবে হতে পারে, নানাভাবেই হতে পারে। জাত দিয়ে হতে পারে, ধর্ম দিয়ে হতে পারে, প্রথা দিয়ে হতে পারে, শ্রেণী দিয়ে হতে পারে। শ্রেণী বৈষম্য তো চলছে। শ্রমিকদের নিয়ে কমিশন হলো না কেন? শ্রমিকদের জন্য আলাদা করে কমিশন গঠন করা হলো না কেন? কত শ্রমিক মরে মজুরির জন্য। আমাদের শুনতে হয় শ্রমিকদের বিষয়টা আসলে সরকারের দেখার প্রশ্ন, তো দেখবে কে? আমি ঠিক বুঝতে পারলাম না এই ধরনের বক্তব্য যে শুনতে হয়, এর চেয়ে দুঃখজনক কিছু নাই। আপনার বৈষম্যের শিকার যে মানুষজনগুলো হয়, সেই মানুষজনগুলোর জন্য আপনি এই মুহূর্ত পর্যন্ত কোন কমিশনটি করেছেন আমি একটু জানতে চাই। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ নারী কমিশন করা হয়েছে, এটি আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই নারী কমিশনে আদিবাসী প্রতিনিধি আছে? সেই নারী কমিশনে শ্রমিক নারীর প্রতিনিধিত্ব আছে? সেই নারী কমিশনে সেক্স ওয়ার্কার, যৌনকর্মী নারীর প্রতিনিধিত্ব আছে? সেই নারী কমিশনে দলিত নারীর প্রতিনিধিত্ব আছে? গ্রামের নারীর প্রতিনিধিত্ব আছে? তাহলে আপনি কমিশন করছেন কিসের ভিত্তিতে? আমি কি করে বলবো
আমি জেনে বলতে পারি, আমি গবেষক, আমি নৃবিজ্ঞানের শিক্ষক, হয়তো আমি যেহেতু গবেষক, আমি যেহেতু কাজ করি, সেই জন্য আমি বলছি যে আমি অতি সামান্য জানতে পারি। কিন্তু আপনার জীবন আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, সবচেয়ে ভালো জানতে পারবেন। পার্টিসিপেটরি অ্যাপ্রোচ কোথায়? এই যে পার্বত্য চুক্তি নিয়ে আমরা আলাপ করছি, এই চুক্তির বাস্তবায়ন থেকে শুরু করে সকল জায়গাতে আমার কমিশন বলেন, সেখানে তো আমার পার্টিসিপেশন বাড়াতে হবে, তাই না? পার্বত্য একটা মন্ত্রণালয় আছে, হিসাব অনুযায়ী তো এই মন্ত্রণালয়ে অনেক বেশি প্রায়োরিটি পাওয়ার কথা ছিল পার্বত্য যে অঞ্চলের মানুষজনরা থাকে, সেক্ষেত্রে কোথায় সেটা? আর শুধু পার্বত্য নিয়ে আমি কনসার্ন না, যদিও আজকে পার্বত্য চুক্তি, আমার সাঁওতাল লোক আছে, তাই না? আমার তো রাজশাহী সমতলের আদিবাসীও আছে, তো সেখানেও তো আলাপ করতে হবে। আপনি শিক্ষা কমিশন হয়েছে না হয়নি, মানে হওয়ার চেষ্টা করেছিল, হয়নি। এই যে খাসিয়ার কাকুন বিবি, কাকের রাখাইন নারী পিনেছাখে, গারো নারী সন্ধ্যা রানী শাম্মা বা ভেনারিক সিমসাম, এরা কারা? এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যুক্ত, তারা তো মুক্তিযুদ্ধ করেছে। আমি নামগুলা কেন জানি না, আমরা এই নামগুলা কেন জানি না? ৭১ সালের অমীমাংসিত বাস্তবতা আপনি মীমাংসা করতে পারেননি এখনো। আপনি সেই যে মানবেন্দ্র নারায়ণ লালমার বক্তব্যকে মীমাংসিত করতে পারেননি এখনো। আপনি একটি একক ধর্মীয়, একক পুরুষতান্ত্রিক এবং একটি একক বাঙালি জাতীয়তাবাদের প্রমোশন দিয়ে যাচ্ছেন দিনের পর দিন, এবং আপনি দাবি করছেন আপনি একটি বৈষম্যহীন রাষ্ট্র করবেন। কিসের ভিত্তিতে? সংবিধানের আলাপের কথা যখন আসে, আমার বলতে একটুও দ্বিধা নেই, আমি নির্দ্বিধায় কথাটি বলতে চাই। রাষ্ট্রকে যখন আপনি ধর্ম দিয়ে জাস্টিফাই করতে চান, সবার প্রথমে আপনি রাষ্ট্রকে বৈষম্যের মধ্যে ফেলান। রাষ্ট্রের কখনো ধর্ম হতে পারে না, রাষ্ট্র একটা এন্টিটি, রাষ্ট্র কোনো ব্যক্তি না। আপনি এখানে যখন বলেন মেজরিটি মানে হচ্ছে আপনি আপনার ক্ষমতা এবং দম্ভের পরিচয় দেন। আপনার এবং আমার এই মঞ্চে যারা উপদেষ্ট আছে এই মুহূর্তে, যদি বিষয়টা এরকম হয় যে মেজরিটির প্রতিনিধিত্বকারী হিসেবে আমি এখানে আছি, তাহলে সেটা আমার জন্য ওই যে আরবি ভাষায় বলে না, লানত। কারণ মেজরিটির প্রতিনিধিত্ব হওয়ার কিছু নাই। গণতন্ত্র চর্চা করতে গেলে দেশে অবস্থানরত একটি মানুষের যদি প্রান্তিক জনগোষ্ঠী হয়ে থাকে, আপনাকে তার কথা এবং অধিকার নিশ্চিত করতে হবে। এটির নাম গণতন্ত্র। গণতন্ত্র মানে কিন্তু আপনার 90% কি বললো তা কিন্তু নয়। 90% লোক যদি এখন বলা শুরু করে সত্যি সত্যি চাঁদে কারো মুখ দেখা যায়, তাহা সত্য হয়ে যায় না, এটা মিথ্যা, এটা সত্য না। 90% লোক যা বলবে সেটাই কেবলমাত্র হবে, এই ভ্রান্তির মধ্যে থাকবেন না। কাজে আলাপটা কোথায় হচ্ছে, দ্বন্দ্ব কোথায় হচ্ছে? পার্বত্য চুক্তির দ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। স্যাটেলাইট স্থাপন কেন করেছেন? শুধু তো একটি ক্ষমতার গ্রুপের ব্যাপার না, সেখানে তো অনেক স্যাটেলাইটের অনেক গল্প আছে। এবং আমি এটাও মনে করি একজন শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, আমার আদিবাসী নৃগোষ্ঠীর অভ্যন্তরীণ ভেতরেও অনেক ধরনের জটিলতা আছে, সেখানেও অনেক অন্তদ্বন্দ্ব আছে, কলহ আছে, অনেক কিছু রিফর্ম করার সুযোগ আছে, যেটি বিবেচনা করবে কে? আপনারা, যারা এই জনগোষ্ঠী। আমার রাইট নেই, কিন্তু এটি আছে। এখন আপনি যখন সংস্কারের কথা বলবেন, তখন কিন্তু সেটিও সংস্কারের দাবি রাখে সমানভাবে। সেটি যে সমানভাবে সংস্কারের দাবি রাখে না তা কিন্তু না। কাজেই এই পুরো প্রক্রিয়া, আপনার জাতীয় সংসদে সংসদ কমিশন হচ্ছে, সেখানে আপনি মনে করেন বিগত যে সংসদের নিয়ম অনুযায়ী আপনার সংরক্ষিত নারী আসন আছে, তো সেই সংরক্ষিত নারী আসন এটি একটি সমস্যাজনক। তাও আমি যদি দিয়েও থাকেন, সেখানে কি স্পেসিফিক করা আছে যে সেই সংরক্ষিত নারী আসনের কতজন আদিবাসী নারী প্রতিনিধিত্ব করবে, কতজন শ্রমিক নারী প্রতিনিধিত্ব করবে, কতজন প্রান্তিক নারী প্রতিনিধিত্ব করবে? নাই তো। এই সংস্কারের আলাপ কি আপনারা শুনেছেন? এই আলাপটা করা হচ্ছে না কেন? সংসদের সদস্য প্রক্রিয়ায় আদিবাসী কেন? আমি একদম স্পষ্ট বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন না, সংরক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীর আসন নিশ্চিত করা খুব জরুরি। আপনি সংরক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীর আসন নিশ্চিত করবেন টু হ্যাভ দ্য ভয়েস,
টু রেজ দ্য ভয়েস, টু গিভ দেম দ্য অপরচুনিটি যে আপনি সেই ভয়েসটা দিতে পারবেন। তা না হলে আপনি এই যে শান্তি চুক্তি, এখন অনেকে একটা কথা বলেন, দেখুন আমি এটাও নির্দ্বিধায় বলি, আমি তো বাঙালি, আমার কিছু সুবিধা আছে, সেই সুবিধা একটু সুবিধা নেই। সুবিধা হচ্ছে যে আপনার পার্বত্য অঞ্চলে এমন মানুষ নেই যে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না, সেই প্রতিনিধিত্বকারী কতখানি প্রতিনিধিত্ব করে সেটা কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে, সেটা কিন্তু আমরা বিবেচনা করতে পারবো না, সম্ভব না। আপনি যে প্রতিনিধি দিচ্ছেন সেই প্রতিনিধি কতখানি প্রতিনিধিত্বকারী, সেই অধিকারটা পার্বত্য অঞ্চলের মানুষকেই বা আদিবাসী জনগোষ্ঠীকেই নির্ধারণ করতে হবে। এখন সেই প্রক্রিয়াতে আপনারা কি করবেন সেটি আপনাদেরও কিন্তু একটা নিজস্ব সিস্টেম ডেভেলপ করা খুব উচিত। তা না হলে এত বছর ধরে ভূমি কমিশন বা ভূমি সংস্কার, এই ভূমি সংস্কারের জন্য আসলে কি সত্যি কথা, আমি একটা কথা বলি, এই অভিজ্ঞতাটা আমি জানি যে আমার লজ্জা লাগছে, তবুও আমি কথাটা বলছি। আমি একটি জাতীয় টেলিভিশন টক শোতে ছিলাম, তখন পাহাড় পড়ছে, আমাদের যখন ব্রেক হয়, ব্রেকের সময় যিনি উপস্থাপক তিনি বলছেন এরা কি চায়, এরা হচ্ছে আদিবাসী, এরা কি চায়, এদের কেন আলাদা সংস্কৃতি থাকবে, এটা আমাদের সংস্কৃতিও তো আছে, সবই তো আলাদা, এই কিসের আলাদা? তাকে আমার আধা ঘন্টা সময় লাগছে এটা বুঝাইতে, ভাই এরা কি জিনিস। তার মানে আমি এখানে অনুভব করছি যে আসলে সাধারণ মানুষ না, কোড অ্যান্ড কোড যে মানুষগুলোকে আপনার শিক্ষিত মনে হয় তাদেরও কিন্তু এই নলেজটা নাই। হোয়াট ইজ দ্য নেসেসিটি, কি সমস্যাটা কি বলতে পারি। আপনি কোরবানি ঈদ আসবে, গরুর মাংস আমরা সবাই খাবো, ঠিক আছে, কিন্তু এটা যেমন ঠিক আছে, আমার আদিবাসী তাদের বিশ্বাস অনুযায়ী তারা শূকরের চাষ করতে পারে, ফার্মিং করতে পারে, সেটি তার জীবন ও জীবিকার সাথে যুক্ত। শূকরের মাংস তারা খেতেও পারেন, তারা সেটাকে বিদেশে পাঠাতেও পারেন, রপ্তানি করতে পারেন। এই ইন্ডাস্ট্রি আমার খুলতে হবে, এই জিনিসটাতে আমাদের আসতে হবে। সংকটটা ওই জায়গায় হয়ে বসে আছে যে আপনি আপনার অধিকারটা তো পুরো দেখছেন, তার অধিকারটা কেন দেখছেন না, তার মূল্যবোধ কেন দেখছেন না, তার ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, সেই মূল্যবোধে আপনি কেন আঘাত করছেন? তার মূল্যবোধকে তো আপনি জর্জরিত করে দিচ্ছেন সকল দিক থেকে। আপনি বিয়ের আইন করেছেন, ম্যারেজ লটা কি রিলিজিয়াসলি চলছে বাংলাদেশে এই বাংলাদেশে আপনি দেখেন একজন নারী, আমি মুসলমান, আমার তাও অনেক নারীবাদীরা অনেক সংগ্রাম করে ডিভোর্সের অধিকার আদায় করছেন, কিন্তু যিনি হিন্দু আছেন শুধুমাত্র বাংলাদেশে এই ধর্মীয় ল অনুযায়ী চলে দেখে সেই হিন্দু নারী যতই নির্যাতন হোক, হিন্দু নারী বা পুরুষ কিন্তু ডিভোর্স নিতে পারেন না। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেই ল চেঞ্জ করে দিছে। তার মানে ব্যাপারটা কি? আপনাকে তো চিন্তা করতে হবে। আপনার কথা হচ্ছে যে আমি মুসলিম শরিয়া ল অনুযায়ী চলতে চাই, চলেন, ওপেন রাখেন। যিনি এই ল নিতে চান না তাকে অন্য লয়ের সুযোগ দেন। আমার নৃগোষ্ঠীর কেউ যদি এখন বিয়ে করতে আসেন, তিনি তার লতে চলবেন কি চলবেন না সেটি কিন্তু স্টেটের নির্ধারণ করার সুযোগ থাকা উচিত। গবেষক হিসেবে আমি এও দেখেছি, যেহেতু নৃগোষ্ঠীতে আপনার যেটাকে আমরা বলি এন্ডোগামি ম্যারেজ সিস্টেম, নিজের গোত্রে বিয়ে করা যায় না, সেটি নিয়ে নানা ধরনের জটিলতা সেই সমাজেও হয়। তাহলে আমি কি বলছি? আমি বলছি যে সংস্কারের কথা যখন আপনি বলছেন, সেই সংস্কারের কথার মধ্যে অনেক ধরনের সংস্কারই কিন্তু আছে। এই জন্য আগে আপনাকে বুঝতে হবে এবং সেই সংস্কার জানাশোনা বা উপলব্ধি করার মতো একটি মানুষকে সেখানে আনতে হবে। সেগুলো যদি আপনি না আনেন, তাহলে এই যে পার্বত্য চুক্তি বলেন আর আমার দেশের আদিবাসী নৃগোষ্ঠীর মানুষের অধিকারের কথা বলেন, সেটি বারংবার ব্যাহত হবে। বারংবার আপনার বইয়ের পাতা থেকে শুরু করে জাতীয় ইতিহাসে কেন এই দেশের আদিবাসীদের বাদ দেওয়া হলো, প্রশ্নটা ঠিক সেখান থেকে তুলতে হবে। আপনি পার্বত্য চুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সমাজ বিজ্ঞানের বইয়ের মধ্যে ঢোকানোর দাবি আমাদের তুলতে হবে। কারণ যখন আপনি চুক্তি ওখানে ঢুকাবেন,
তখন আপনি মিথ্যা বলেন, সত্য বলেন, কি কি করেছেন আর কোথায় কোথায় করেছেন, কতখানি মানুষের জীবন আপনি কাপ্তাই লেক করে সেখান থেকে তাদের কি করেছেন, রাবার বাগানে আপনি কি কি করেছেন। এই যে বৈষম্যের ইতিহাস, সেই ইতিহাসকে অমিট করে দিয়ে আমি এবং আপনি শুধুমাত্র পার্বত্য চুক্তির পূর্তি উপলক্ষে সেদিন এসে করপত্র দিব বা বলবো, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে কর্ম পরিকল্পনা, পলিসি, কোন জায়গা দিয়ে আমরা আগালে হয়তোবা আমাদের এই লড়াইটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি বলি না যে লড়াই করে আমরা জয়ী হয়ে যাব, কারণ জয় অনেক দূরে, আর জয় এমন জিনিস সেটি খুব সময় সাপেক্ষ। আজকে যেটাকে আপনার জয় মনে হচ্ছে, কালকে সেটা আপনাকে পরাজয় মনে হতে পারে। কাজে জয় একটি চলমান প্রক্রিয়ার অংশ। যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াইটা যেন আমাদের চালানোর শক্তি থাকে।